আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনস। সো এটা আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি, বাট আমি লেকচার শিটও দিয়ে দিব। সো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন। এতদিন পর্যন্ত আমরা প্রোগ্রামগুলো সব লিখছি হচ্ছে মেইন ফাংশনের ভিতরে, তাই না? ইন্টিজার মেইন দিয়ে ওর ভিতরে আমাদের কোডগুলো লিখছি। বাট আমরা যখন অনেক বড় একটা প্রোগ্রাম লিখবো, অনেক জটিল একটা সমস্যা সমাধান করব, আমরা যখন জটিল সমস্যার সমাধান করি তখন আমরা পুরা জিনিসটা নিয়ে কখনো একসাথে চিন্তা করতে পারি না। আপনি একটা জটিল ম্যাথের কথা চিন্তা করেন, আপনি ডিপ্লোমা বা ইন্টার লেভেলে একটা খুব বড় জটিল ম্যাথ করছেন। সো ওইটা কি আপনি পুরা জিনিসটা নিয়ে একসাথে চিন্তা করছেন, নাকি হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি পার্ট বাই পার্ট পুরো প্রবলেমটাকে কতগুলো ছোট ছোট প্রবলেমে ভাগ করে ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করছেন, দেন সবগুলো একসাথে জোড়া লাগাইছেন? কোন অ্যাপ্রোচটা বেটার মনে হয়? পুরো প্রবলেমটা একসাথে সলভ করে ফেলা বেটার, নাকি জিনিসটাকে ছোট ছোট অংশে ভাগ করে ছোট ছোট প্রবলেমগুলো আগে সলভ করে তারপর ওগুলো কানেক্ট করা বেটার? ছোট ছোট ওকে, সো ফাংশনের প্রয়োজনীয়তাটাই হচ্ছে এখানে। আমি সব কোড যদি আমি মেইন ফাংশনে করি তাহলে আমার কোডটা পড়তেই অসুবিধা হয়ে যাবে। আমার টাস্কগুলোকে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ভাগ করতে অসুবিধা হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটাকে কতগুলা ছোট ছোট প্রবলেমে ভাগ করি এবং প্রত্যেকটা ছোট ছোট প্রবলেম আমরা একটা ফাংশনের ভিতরে সলভ করি এবং পরে ফাংশনগুলোকে জোড়া লাগাই। সো আমি এখন যা বললাম সেটা ক্লাসের শেষে হোপফুলি মেক সেন্স করবে, পুরোপুরি মেক সেন্স করবে। সো আমরা হচ্ছে প্রথমে দেখে নিই যে ফাংশনের আসলে সুবিধাগুলো কি কি। সো এটা প্রথমত হচ্ছে টপ ডাউন মডিউলার প্রোগ্রামিং অ্যালাউ করে। এটার অর্থ হচ্ছে আমি প্রবলেমটাকে আগে অ্যাবস্ট্রাক্ট লেভেলে সলভ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি একটা ব্রিজ বানাবো, ঠিক আছে? সো আমি ব্রিজ বানাবো, ব্রিজের আমার 10টা পিলার বানাইতে হবে। তো আমি 10টা পিলার যদি একসাথে বানাইতে চাই আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি কি করলাম, আমি প্রথমে একটা পিলার বানাইলাম, ঠিক আছে? সো এইটাকে আমি বললাম ফাংশন ওয়ান। তারপর এই এই ফাংশনটা লিখার পর আমি যেহেতু একটা পিলার বানাইতে পারছি, আমি তো 10টা পিলারও বানাইতে পারবো, তাই না? সো তার মানে আমি প্রথমে বুঝলাম কি, যে আমার একটা পিলার বানানোর ফাংশন লিখতে হবে। পিলারটা আমি এক্স্যাক্টলি কিভাবে বানাবো এটা আমি জানি না, কয়টা ইট দিব, কতটুকু গভীরে খুঁড়বো, এগুলো আমি এক্স্যাক্টলি জানি না। কিন্তু আমি এটুক জানি যে আমাকে ফার্স্ট একটা পিলার বানাইতে হবে। দেন পিলারের মাঝখানে মাঝখানে ওই যে যাই হোক, মাঝখানে কানেক্ট করে কতগুলা রাস্তা দিয়ে, ওই রাস্তাগুলো আমাকে বানাইতে হবে। সো এরপরে আমি ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা রাস্তা বানানোর জন্য একটা ফাংশন বানাইলাম। ওকে, দেন এই যে পিলারগুলোর উপর রাস্তাগুলো বসানোর জন্য, আমার পিলারের সাথে রাস্তা বসানোর জন্য কানেক্ট করার জন্য আমার একটা ফাংশন লিখতে হবে, ওইটাও লিখলাম। এক্স্যাক্টলি কিভাবে বসাবো আমি এখনো জানি না, কিন্তু আমি জানি যে আমাকে দুইটা পিলারের মাঝখানে একটা রাস্তা বসানোর জন্য একটা ফাংশন লিখতে হবে। এরকম তিনটা ফাংশন লেখার পর আমি বুঝলাম কি, আমার এখন ব্রিজ বানানোর জন্য অ্যাবস্ট্রাক্ট লেভেলে যা যা দরকার, একটা পিলার বানানো লাগবে, রাস্তা বানানো লাগবে মাঝখানে, সেগুলো কানেক্ট করার জন্য আরেকটা ফাংশন লাগবে। এই তিনটা ফাংশন আমি জানি যে অ্যাবস্ট্রাক্ট লেভেল থেকে আমার লাগবে। সো আমি টপ থেকে বুঝলাম কি আমার এই তিনটা কাজ লাগবে। এরপর আমি যে কোনো একটা প্রবলেম নিয়ে চিন্তা করতে আমি পারি, সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি পিলারটা কীভাবে বানাবো, এক্স্যাক্টলি রাস্তাটা কীভাবে বানাবো, ওখানে কয় টন কংক্রিট দিব, কতটা রড দিব, তখন ওগুলো আমি এক্স্যাক্ট ডিটেলসগুলো আমি প্রত্যেকটা ফাংশনের ভিতর গিয়ে সলভ করব। সো এটা হচ্ছে আমার টপ ডাউন মডিউলার প্রোগ্রামিং ফাংশন। একটা প্রোগ্রামকে এভাবে যদি আমি বিভিন্ন ফাংশনে ভাগ করতে পারি, তাহলে প্রথমে প্রোগ্রামটা আমি অ্যাবস্ট্রাক্ট লেভেলে ডিজাইন করতে পারবো, ভিতরের ডিটেলসটা আগেই মাথায় না নিই। মানে ডিটেল কমপ্লিকেটেড চিন্তাভাবনাগুলো সব একসাথে না করে আমি টপ ডাউন অ্যাপ্রোচে প্রোগ্রামটা প্রথমে অ্যাবস্ট্রাক্ট লেভেলে সলভ করতে পারবো। তারপরে দেখেন, আমি ওই যে একটা কথা বলছিলাম, আমি যদি একটা পিলার বানানোর ফাংশন বানাইতে পারি তাহলে ওই সেম ফাংশনকে কল করে করে আমি আরও 10টা পিলার বানাইতে পারবো না?
তাহলে 10টা পিলার বানানোর জন্য আমার কিন্তু 10টা আলাদা আলাদা কোড লিখতে হবে না। আমি 10টা পিলার বানানোর জন্য ওই একটা ফাংশন যেটা লিখছি ওইটাকে 10 বার কল করব। তাহলে আমার প্রোগ্রামের লেংথ অনেক কমে যাবে, আমি অনেক কম কোড লেখে অনেক বেশি কাজ করতে পারবো। সো ফাংশনের এটা হচ্ছে আরেকটা সুবিধা। তারপর ধরেন আমি কোড লিখছি কিন্তু কোনো কারণে কোডটা কাজ করতেছে না। এখন আমি যদি পুরো প্রোগ্রামটা মেইন ফাংশনের ভিতর লিখতাম তাহলে আমার পুরো মেইন ফাংশনটা ধরে ডিবাগ করতে হতো যে মেইন ফাংশনের কোথায় কোডটা কাজ করতেছে। কিন্তু যেহেতু আমি মেইন ফাংশনে লিখবো না, আমি ছোট ছোট ফাংশনে ভাগ করে লিখবো। সো কোনো একটা প্রবলেম হইলে আমি বুঝতে পারবো যে এই ফাংশনটাতে প্রবলেম হচ্ছে, তখন আমি জাস্ট ওই ফাংশনের ভিতর কি হচ্ছে, কোন জিনিসটা ভুল হচ্ছে সেটা ঠিক করলে এনাফ, আমাকে পুরো প্রোগ্রাম নিয়ে আর টেনশন করতে হচ্ছে না। সো ফল্টি কোড ডিটেক্ট করার জন্য বা ডিবাগ করার জন্য এই ফাংশন বেসড প্রোগ্রামিং মানে ইউজার ডিফাইন্ড ফাংশন লিখে প্রোগ্রামিং করাটা ভালো প্র্যাকটিস। দেন আসতেছে হচ্ছে ধরেন এখানে ইউসুফ আলী খান অলরেডি স্কোয়ার রুট বের করার একটা কোড লিখছে। এখন আবির ইসলাম হচ্ছে ওই স্কোয়ার রুট দিয়ে 273-এর স্কোয়ার রুট বের করতে চায়। তো এখন ইউসুফ আলী খান ওইটা কিন্তু অনলাইনে আপলোড দিয়ে দিছে, ভাই স্কোয়ার রুট করার জন্য তোমার আর কোড লেখার দরকার নেই, সিতে আমি কোড লিখে দিছি। এখন আবির ইসলাম যদি ইউসুফ আলী খানের উপর বিশ্বাস থাকে যে সে আসলে ভালো কোড লিখতে পারে, তাহলে উনি ওই কোডটা নিয়ে জাস্ট রিইউজ করলেই হচ্ছে, উনি কোডটা কপি পেস্ট করে কোডটা রিইউজ করতে পারতেছে, তাই না? সো ফাংশনাল ওয়েতে কোড লিখলে ফাংশনগুলো রিইউজ করা যায়। সো এটা একটা হিউজ সুবিধা কিন্তু। যেমন আমরা আমাদের প্রোগ্রামে অলরেডি অনেকগুলো ফাংশন যেগুলো আমরা লিখি নাই সেগুলো ইউজ করি, যেমন প্রিন্ট এফ, স্ক্যান এফ, হাবিজাবি আরও আমরা এর আগের ক্লাসে মনে হয় স্ট্রিং রিলেটেড কিছু ফাংশন দেখছি। সো ওই ফাংশনগুলো কিন্তু আমরা লিখি নাই, কেউ একজন লিখছে, কে লিখছে আমরা জানিও না, বাট যেহেতু বইয়ে লিখছে তার মানে ওগুলো ঠিক আছে। সো ওই ওই বিশ্বাস ওই ট্রাস্ট থেকে আমরা ওই কোডগুলো রিইউজ করতে পারি। সো আমি যদি ফাংশনাল প্রোগ্রামিং না করে ওরা যদি ওদের কাজগুলো মেইন ফাংশনের ভিতরেই করতো, তাহলে তো এটা জাস্ট ওদের জন্য ইউজফুল হতো, আমার জন্য ইউজফুল হতো না। সো আমি যদি একটা কোড লিখে সেটা সবাইকে অ্যালাউ করতে চাই যে তোমরা আমার কোড রিইউজ করো, তাহলে আমার কোডটা অবশ্যই কি হইতে হবে, ফাংশনাল হইতে হবে। মানে আমার কোডটা ছোট ছোট স্মল স্টেপে একটা প্রবলেমকে যত ছোট ভাগে ভাগ করা যায় ভাগ করে প্রত্যেকটা ছোট ছোট ভাগ আমি একটা একটা ফাংশনে সলভ করব। ঠিক আছে, কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কেন ফাংশন ইউজফুল? জি স্যার। ওকে। সো আমরা হচ্ছে সিতে বেসিক্যালি একটা ফাংশন লেখার চেষ্টা করি, ইউজার ডিফাইন্ড ফাংশন। মেইন ফাংশন তো আছেই, মেইন ফাংশন এরকম, মেইন ফাংশন ছাড়া আমার প্রোগ্রাম রান হবে না, কারণ প্রোগ্রাম স্টার্টই হয় মেইন ফাংশন থেকে। সো মেইন ফাংশন থাকুক এখানে, আমরা চাই একটা ফাংশন ডিফাইন করতে। ঠিক আছে, এখন একটা ফাংশন ডিক্লেয়ার করলে আমাকে প্রথমেই বলতে হবে ফাংশনটা কি রিটার্ন করবে। সো ফাংশনটা কিছু একটা হিসাব নিকাশ করবে, কিছু একটা হিসাব নিকাশ করে সে আমাকে কি একটা কিছু রেজাল্ট দিবে, তাই না? সো সে রেজাল্টটা কি দিবে সেটা আমাকে আগের থেকে বলতে হবে। সো ফর এক্সাম্পল আমাদের ফাংশন হচ্ছে একটা ইন্টেজার ভ্যালু রিটার্ন করবে। ওকে, দেন আমাদের ফাংশনটা কি কাজ করবে সেটার উপর ভিত্তি করে আমরা ফাংশনের একটা নাম দিব। ফর এক্সাম্পল আমরা নাম দিলাম মাল্টিপ্লাই টু নাম্বারস, সো আমাদের ফাংশনের নাম হচ্ছে এটা মাল্টিপ্লাই টু নাম্বারস। এখন এই যে কোনো ফাংশনে দেখেন মেইন ফাংশনেও ফাংশন ডিক্লেয়ার করতে হলে অবশ্যই আমার দুইটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে। সো আমি যেহেতু দুইটা নাম্বার মাল্টিপ্লাই করব, আমার ফাংশনকে তো বলতে হবে নাম্বারগুলা কি কি। সো ফাংশনকে যে এই জিনিসটা বলা নাম্বারগুলো কি কি, এটাকে বলা হচ্ছে প্যারামিটার পাস করা।
সো আমার এই ফাংশনকে দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে ইন্টিজার a আর একটা হচ্ছে ইন্টিজার b। আমি দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ওকে প্যারামিটার হিসাবে দেব। সো এখানে মোটামুটি ফাংশনটা ইন্টিজার রিটার্ন করবে, ফাংশনের নাম হচ্ছে এটা, এবং সে দুইটা জিনিসকে প্যারামিটার বা ইনপুট হিসাবে নিবে, এ এবং বি। দেন সে কি করবে, এই দুটোটাকে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা আমাকে হচ্ছে রিটার্ন করবে। তো এই যে মাল্টিপ্লাই করা বা এই কাজগুলো অ্যাকচুয়ালি হবে হচ্ছে দুইটা ব্রেসেসের ভিতরে বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। সো আমি এখানে কি করতে পারি, আমি একটা রেজাল্ট ডিক্লেয়ার করতে পারি, রেজাল্ট একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। রেজাল্ট সমান লিখতে পারি a ইন্টু বি। আপনারা অলরেডি অপারেটর জানেন, সো a মাল্টিপ্লাইড বাই b মানে হচ্ছে এটা। সো রিটার্ন রেস, তাহলে আমি a এবং b মাল্টিপ্লাই করলাম এবং মাল্টিপ্লাই করে রেজাল্টটা আর এস এর ভিতর রাখলাম। দেন আমার ফাংশনটা আমি বলছি যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, এই যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে, ঠিক আছে। সো এখন আমি যদি আমি তো কোডে ঢুকবো মেইন ফাংশন থেকে। সো আমি যদি মেইন ফাংশনে লিখি মাল্টিপ্লাই টু নাম্বারস, এই যে আমি এখানে যে প্যারামিটারগুলো দিছিলাম সেগুলোর রেসপেক্টে আমাকে দুইটা আর্গুমেন্ট এখানে পাস করতে হবে। সো যখন আমি ফাংশন ডিক্লেয়ার করব তখন এগুলোকে বলে প্যারামিটার। আর যখন আমি ফাংশনটা এখানে অ্যাকচুয়ালি কল করতেছি, আমি একটা ফাংশন লিখছি, ওই ফাংশনটাকে এখানে ব্যবহার করতেছি বা ওই ফাংশনটাকে ডেকে আনতেছি, এখানে কল করতেছি। সো কল করার সময় এগুলোকে বলবো হচ্ছে আর্গুমেন্ট। সো আমরা ফর এক্সাম্পল 4 আর 8 গুণ করতে চাই। এখন এটা তো জাস্ট সে দুইটা ভ্যালু গুণ করে বসে থাকবে। তো আমি এখানে একটা ইন্টিজার ডিক্লেয়ার করি, ইন্টিজার সি, সি সমান, সো গুণ করে সে যেটা রিটার্ন করবে সেটা আমি সি এর ভিতর রাখলাম। দেন প্রিন্টএফ %d, c, এগুলো আপনাদের বুঝার কথা। ওকে, সো এখন এই কোডটাতে ঢুকবে, একটা ইন্টিজার সি ডিক্লেয়ার করবে, তারপর 4 আর 8 কে এই কোড অনুসারে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা সি এর ভিতর রিটার্ন করবে। দেন সি কে আমি প্রিন্ট করলাম, ঠিক আছে। তাহলে আউটপুট আসার কথা 32, সো আসে কিনা দেখি। ওকে, সো 32 আসছে। এখন বলেন, এই যে ফাংশন রিলেটেড যে জিনিসগুলো বললাম, কিভাবে একটা ইউজার ডিফাইন ফাংশন ডিফাইন করতে হয়, কিভাবে ওর ভিতরে কোড লিখতে হয় এবং কিভাবে কল করতে হয়, কল করে ফাংশনটা ইউজ করতে হয়, এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? কারো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন নাই। ওকে, সো আমরা ফাংশন ডেফিনেশন দেখছি, ফাংশন কল দেখছি। আবার আগের দিনের সি কম্পাইলারগুলোতে ফাংশন ডিক্লারেশনও করা লাগতো। সো বেসিক্যালি আমি যে এখানে একটা ফাংশন ডিফাইন করব, এটার জন্য এই পার্টটা এখান থেকে শুরু করে এই পার্টটা নিয়ে এসে এই যে এই মেইন ফাংশনের আগের এরিয়াটাকে বলা হচ্ছে ডিক্লারেশন সেকশন। এখানে আমি গ্লোবাল ভেরিয়েবল থাকলে সেগুলো ডিক্লেয়ার করি এবং কোনো ফাংশন থাকলে সেটাকেও এখানে ডিক্লেয়ার করি। সো এই পার্টটা হচ্ছে ডিক্লারেশন। তো এটা আমরা দেখছি যে এটা ছাড়াও কোডটা কাজ করতেছে, কারণ এটা আধুনিক কম্পাইলার। পুরান যুগের কম্পাইলারগুলোতে এটা লিখতে হইতো আর কি, ঠিক আছে।
আর এখানে এটা হচ্ছে ফাংশন কল করছি, আর এই জায়গাটাতে এই যে এই পুরাটুক জায়গাতে আমরা ফাংশনটা ডিফাইন করছি। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের জায়গাটাকে ফাংশন বডি বলে। ওকে, আবার আমি তো বললামই একটা ফাংশনকে অবশ্যই কোনো কিছু রিটার্ন করতে হবে, এবং কি টাইপের ভ্যালু রিটার্ন করবে সেটা আমাকে বলে দিতে হবে। সো আমরা যে মাল্টিপ্লিকেশন ফাংশনটা লিখছি, তো ইন্টিজার রিটার্ন করবে সেটা বলে দিছিলাম। ফাংশন কলও আমরা দেখছি কিভাবে কল করতে হয়। ফাংশন ডিক্লারেশন তো বললামই, ওই ইনিশিয়াল সেকেন্ড ব্র্যাকেটের আগের অংশটা নিয়ে এসে আমার গ্লোবাল ভেরিয়েবল যেখানে ডিক্লেয়ার করে সেই জায়গায় কপি পেস্ট করে দিতে হবে। ওকে, এখন দেখেন আমরা একটা ফাংশনকে, ধরেন আমরা এমন একটা কাজ করতে চাই যেখানে আসলে আমার ফাংশনটাকে ইনপুট দিতে হবে না, সে নিজেই কাজ করতে পারবে। ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা ফাংশন লিখি, সেটা হচ্ছে ধরেন ইন্টিজার প্রিন্ট প্রিন্ট প্রেটি লাইন, প্রিন্ট প্রেটি লাইন। স্যার একটা কনফিউশন আছে, যদি একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ বলেন। স্যার কনফিউশনটা হইলো, আমরা যে মেইন ফাংশনের ভিতরে যে স্যার একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সি, হুম যেটা সি ইকুয়াল টু মাল্টিপ্লাই টু নাম্বার। হুম। তো ফাংশনটা এইভাবে না লিখে সি ইকুয়াল টু আর ই এস রেজাল্ট লিখে দিলে কাজটা কি সম্পূর্ণ হইতো না স্যার? সি, কারণ স্যার ওই যে এ ইন্টু বি যেটা রেজাল্ট আসে ওইটা তো রেজাল্টের ভিতরে আসে আছে আর ই এস ওকে ওইটার ভিতরে আছে। ওকে। সো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ সো মাচ এটা করার জন্য। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো আপনার কথা হচ্ছে যে এইখানে তো এ আর বি গুণ করে আমি তো আর ইএস এর ভিতর ভ্যালুটা রাখছি, তাহলে জি আবার স্যার। হুদায় এখানে আরেকটা সি মি ডিক্লেয়ার করে এটার ভিতর কেন না না ঢুকাইতে না হচ্ছে? স্যার, আর না স্যার, ওই যে সি হ্যাঁ ডিক্লেয়ার করছেন ওইটা নিয়ে কনফিউশন না স্যার। হ্যাঁ আপনি বুঝতে ওই যে পারছি, সি মানে ইকুয়াল টু যে সি মাল্টিপ্লাই টু সি নাম্বার। হ্যাঁ সি ইকুয়ালস টু আর ইএস লিখে দিলেই তো হইতো, ফাংশনটা আর কল জি করার কি স্যার। দরকার, তাই না? জি স্যার, ফাংশনটা আমি হ্যাঁ হ্যাঁ। কল করব না, এটাই তো বলতে যাচ্ছেন। জি স্যার, তাহলে কি প্রোগ্রামটা রান করতো নাকি? না, প্রোগ্রামটা রান করতো না, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটা শুধু সি না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ভেরিয়েবলের একটা স্কোপ থাকে। সো এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। সো ভেরিয়েবল স্কোপ জিনিসটা কি? আমি যদি মেইন ফাংশনের ভিতর একটা ভ্যালু ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল আমি এখানে ইন্টেজার এস এস এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন আমি এস এস সমান 10 বলতে পারি, দেন এস এস সমান 10 গুণ 3 এরকম কিছু বলতে পারি, দেন এস এস প্রিন্ট করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। সো এস এস ভেরিয়েবলটা এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অ্যাক্সেস করা যাবে। আর এটা হচ্ছে মেইন ফাংশনের স্কোপের ভিতর আছে। মেইন ফাংশনের স্কোপ হচ্ছে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিমিটেড। সো এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট ছাড়া বাইরে কোথাও যদি আমি অ্যাসেস ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাই, ফর এক্সাম্পল আমি আরেকটা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখছি, ফর এক্সাম্পল ইন্টেজার ইন্টেজার অ্যাড টু এস এস এস। সো এখানে আমি একটা কিছু পাস করছি, ইন্টেজার বি পাস করছি, তারপর আমি রিটার্ন করব হচ্ছে রিটার্ন বি প্লাস এস এস রিটার্ন করব।
কিন্তু এটা সম্ভব না, কারণ এসএস ভেরিয়েবলটাকে আমি এই ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করছি কোথাও? না অ্যাড টু এসএস ফাংশনের ভিতর কোথাও ডিক্লেয়ার করছি? যেহেতু অ্যাড টু না এসএস এর ভিতর এসএসটা আমি ডিক্লেয়ার করি নাই, সেহেতু এসএস কে সে খুঁজে পাবে না, কারণ সে এসএসটা তো এই ফাংশনটার অ্যাড টু এসএস ফাংশনটার স্কোপের ভিতর নাই। এসএসটা আছে মেইন ফাংশনের স্কোপের ভিতর। বুঝতে পারছেন? সো অ্যাক্সেসটাকে আপনি এই ফাংশনটা বাদে আর কোনো জায়গা থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না। এখানে কিন্তু একটা আমি সরাসরি কথা বলছি, সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, অ্যাক্সেস করার মেথড আছে, কিন্তু এটা ভিন্ন। ঠিক আছে? এবং এই স্কোপটা কিন্তু চিরজীবনের জন্য না। এই স্কোপটা হচ্ছে যতক্ষণ এই ফাংশনটা রান করবে ততক্ষণ এই বি ভেরিয়েবলটার স্কোপ থাকবে। এই ফাংশনটা রান করা শেষ হয়ে গেলে বি ভেরিয়েবলটাও কম্পিউটার ওর মেমোরি থেকে মুছে দিবে। সো আমরা সবসময় ট্রাই করব যে একটা ভেরিয়েবলকে ওর নির্দিষ্ট স্কোপ থেকে ইউজ করার, কারণ আমি যদি বাইরের স্কোপ থেকে কোনো একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, সরাসরি বাদে অন্য মেথডে অ্যাক্সেস করা যায়, ওইগুলোকে পয়েন্টার বেসড অ্যাক্সেস বলে আর কি। কিন্তু ওই মেথডটা একটু রিস্কি কারণ হচ্ছে, ঠিক আছে আমি বাইরের একটা জিনিস অ্যাক্সেস করতেছি, বাইরের স্কোপের একটা জিনিস অ্যাক্সেস করতেছি, কিন্তু ওই স্কোপটা কি এখনো আছে নাকি নাই, এখন কি স্কোপটা হারাই গেছে কিনা এটা তো আমি শিওর না, তাই না? ওই ফাংশনটার কল হয়তো শেষ হয়ে গেছে, মেমোরিতে হয়তো ওই জিনিসটা ডিলিট হয়ে গেছে, আমার জানার কোনো উপায় নেই। ঠিক আছে? আমি যদি এক্স্যাক্টলি শিওরলি না জানি যে জিনিসটা এখনো ভেরিয়েবলটার স্কোপ আছে, তাহলে বাইরের স্কোপের কোনো কিছু কখনোই টাচ করা উচিত না। আমি যা যা করব সব আমার কারেন্ট স্কোপে ডিক্লেয়ার করব, কারেন্ট স্কোপে হিসাব করব, দেন কোনো কিছু রিটার্ন করার থাকলে করব, দেন আউট। আমি আর কিছু এই জিনিসগুলো আমি আর কোথাও কি রিইউজ করব না। ঠিক আছে? সো বেসিক্যালি আপনার কোয়েশ্চেনটাতে যদি ফেরত আসি, এখানে দেখেন এই রেস ভেরিয়েবলটা আমি মাল্টিপ্লাই টু নাম্বারস এই ফাংশনটার স্কোপের ভিতর ডিফাইন করছি। সো এই ফাংশনটা কল করলেই এই স্কোপটা চালু হয়, তখন রেস জিনিসটা ডেফিনেটলি মেমোরিতে থাকে, তখন রেসের ভিতর আমি কিছু একটা ভ্যালু রাখতে পারি। দেন রিটার্ন রেস যখন করে ফেলছি, এই ফাংশনটা চলা কিন্তু শেষ হয়ে গেছে। সো এই ফাংশনটার স্কোপটাই অদৃশ্য হয়ে গেছে, ওইটা হচ্ছে হারাই গেছে। ও জাস্ট এই ভ্যালুটা রিটার্ন করে ওই স্কোপটা হারাই গেছে। সো বেসিক্যালি কেউ যদি মাল্টিপ্লাই টু নাম্বারস এই ফাংশনটাকে কল করে, সে জাস্ট একটা রিটার্ন ভ্যালু পাবে, ফাংশনটা যে চলছে ওই হিস্টোরিটা কিন্তু হারাই যাবে। ঠিক আছে? ও যা যা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিল সব কিছু কিন্তু হারাই যাবে, ওইটার স্কোপ কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি শুধুমাত্র একটা রিটার্ন ভ্যালু পাবো, ওই রিটার্ন ভ্যালুটা নিয়ে এসে আমি সি এর ভিতর বসাচ্ছি। আর যদি আমি এটা না করে এরকম আপনি যেটা বলছেন সেটা করতাম, এই রেস জিনিসটাকে সে খুঁজেই পাবে না, কারণ এই ফাংশনটাকে কেউ কোনোদিন কলও করে নাই। সো এই রেস জিনিসটার জীবনও কোনো অস্তিত্ব ছিল না। সো ওর কাছে রেস জিনিসটার কোনো মিনিং নেই। সেকেন্ড ফাংশনটাতে আর কি যে মাল্টিপ্লাই টু নাম্বার, হুম, তো এইটা ফাংশনের যে রিটার্ন রেস, এইটার হুম, মানে হলো ওইটার ভিতরে যত প্রকার কাজ শেষ হয়েছে হুম, আমাকে যেই রেজাল্টটা দিবে হুম। ওইটা আর কি আপনার ইন্টেজার মাল্টিপ্লাই টু নাম্বার এই ফাংশনটার ভিতরে আছে। তার মানে আমি যদি এই ফাংশনটাকে যদি কল দিই তাহলে সে আলটিমেটলি ওইটার ভিতরে যে মানে কাজগুলো শুধুমাত্র হয়েছে রেস ওই অ্যান্সারটা ভেরিয়েবলটার পাওয়া যাবে। ভিতর যে ভ্যালুটা আছে, রেসের ভিতর যদি 32 থাকে, জাস্ট ওই 32 নাম্বারটা সে রিটার্ন করবে। রিটার্ন করলে সেটা আমি এখানে ধরতে পারবো। হয়ে গেল, আচ্ছা। কন্ট্রোল জেড। সো আমি হচ্ছে, যেহেতু সে ওই ভ্যালু, মানে এই পুরা জিনিসটার মান 32 হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? এই ফাংশনটা কল শেষ স্যার হওয়ার পরে এই পুরা জিনিসটার মান 32 হয়ে যাবে। যদি আমি 4+9 দিতাম 36 হইতো, 4,9 দিলে স্যার 36। তাহলে আরেকটা প্রশ্ন আছে স্যার। হুম, আমি যদি সেকেন্ড ফাংশনটাতে যদি স্যার রিটার্ন জিরো, সরি, রিটার্ন রেজাল্ট যদি আমি না করতাম হুম, স্যার, তাইলে আমি উপরে যদি শুধু ইন্টিজার মাল্টিপ্লাই টু নাম্বার এই ফাংশনটা কল কইরা হুম। যদি লিখে দিতাম যে সি ইকুয়াল টু RES, তাইলে কি ফাংশনটা কাজ করতো স্যার, প্রোগ্রামটা কাজ করতো? না, এটা তো আগের কোয়েশ্চেনটাই হইলো। আর ইএস এর প্রতি তো আপনার কোনো অ্যাক্সেস নাই, মেইন ফাংশনের ভিতর আর ইএস কে আপনি খুঁজেই পাবেন না।
স্যার আমি ওই যে কল করছি না, আমি ফাংশন কল করে নিছি তো উপরে। আচ্ছা, ফাংশন কল করে নিছেন, তা জি স্যার। তাও পাবেন না, কারণ ওই যে বললাম ফাংশনটা কল শেষ হওয়ার পরে ওর স্কোপ তো ফুরাই গেছে। ফাংশনটা যতক্ষণ চলছে ততক্ষণই ওর স্কোপ ছিল, ঠিক আছে? আমি স্যার ওই যে রিটার্ন আরএস এইটা দেবো না, আরইএস রিটার্ন আরএস এই এইটা ইউজ করবো না স্যার। প্রথম কথা হচ্ছে, রিটার্ন আরিয়াস না দিলে এটা কাজই করবে না, কারণ যেহেতু আপনি বলে দিছেন যে এটা ইন্টেজার টাইপ রিটার্ন করবে, সো আপনাকে কিছু জি একটা স্যার। ইন্টেজার অবশ্যই রিটার্ন করতে হবে। সো ফর এক্সাম্পল আপনি আরইএস রিটার্ন করতে যাচ্ছেন না, আপনি জিরো রিটার্ন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার জিরো স্টিল, রিটার্ন করলে তো উপরে, হ্যাঁ, উপরে কিন্তু তো স্যার জিরো পাবে না। ধরেন আমি এই আমি মাল্টিপ্লাই টু এটা নাম্বার। করলাম না, আমি আপনার কথা মতো জাস্ট মাল্টিপ্লাই টু নাম্বারস কল করলাম, দেন আপনার কথা মতো সি ইকুয়ালস টু রেস লিখলাম, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে ওই যে নিচের জিরোটা কাইটে দেন, এই যে না, নিচের জিরো রিটার্ন তো জিরো। কাটা, ওকে তো কিছু একটা ভ্যালু রিটার্ন করতে হবে, আমি তো বলে দিছি ওর রিটার্ন টাইপ হচ্ছে ইন্টেজার, ঠিক আছে? আমি ঠিক যদি আছে। ওর রিটার্ন টাইপ ভয়েড ডিক্লেয়ার করতাম, তাহলে এখানে কিছু না দিলেও হয়, রিটার্ন না দিলেও হয়, ঠিক আছে? তার রিটার্ন টাইপটা যদি নাল হয় বা কিছু না হয়, ভয়েড মানে হচ্ছে এমটি, জিরো না, কিছুই না, সো তখন সে যদি ভয়েড টাইপ রিটার্ন করে, তাহলে আমার রিটার্ন স্টেটমেন্ট লেখার দরকার নেই, ঠিক আছে? সো এখন স্টিল এটা কাজ করবে না, কারণ হচ্ছে আপনার এই রেসের স্কোপ তো এই ফাংশনের ভিতর শেষ হয়ে গেছে, আমি মেইন ফাংশনের স্কোপ থেকে এই ফাংশনের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না, বুঝতে পারছেন? আমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা যা ডিক্লেয়ার করছি সেগুলা এই স্কোপের ভিতর আছে, ওগুলাকে আমি ম্যানিপুলেট করতে পারবো। কিন্তু এই অন্যান্য ফাংশনের স্কোপে যে ওগুলো হচ্ছে এই ফাংশন, যেমন রেস হচ্ছে এই ফাংশনটা লোকাল ভেরিয়েবল, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, সো দিস ইজ লোকাল ভেরিয়েবল। এবং এই ইন্টেজার সিও হচ্ছে ইন্টিজার মেইনের মেইন লোকাল ফাংশনের ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল, এটাও লোকাল ভেরিয়েবল, কিন্তু এটা মেইন ফাংশনের। এখন আপনি যদি গ্লোবাল ভেরিয়েবল চান, যেটা সব ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে, তাহলে এটা এইখানে ডিক্লেয়ার করে নিতে হবে, ইন্টেজার গ্লোবাল মানে ভেরিয়েবল। স্যার মেইন ফাংশনের আগে। হ্যাঁ, মেইন ফাংশনের আগে এই যে ডেফিনেশন সেকশন বলে এটাকে, এই সেকশনে আপনার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিতে হবে। সো আমরা গ্লোবাল ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, সেটা আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, আমি মেইন ফাংশন থেকেও অ্যাক্সেস করতে পারবো, এই মাল্টিপ্লাই টু নাম্বারস থেকেও অ্যাক্সেস করতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার। সো এটাই হচ্ছে ভেরিয়েবল স্কোপ, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত দেখব পরে, বাট আপাতত হোপফুলি এইটুক জানলেই চলবে যে আমার প্রত্যেকটা ভেরিয়েবলের একটা স্কোপ থাকে, ওই স্কোপের ভিতরে আমি ওকে অ্যাক্সেস করতে পারবো, ওর বাইরে অ্যাক্সেস করতে পারবো না, ওকে? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে একটা ফাংশন চাইলে কোনো কিছু রিটার্ন না করেও থাকতে পারে, যেমন আহ, যেমন হচ্ছে আমি এরকম টাইপের একটা ফাংশন ডিফাইন করলাম, যেটা জাস্ট ভয়েড আমাকে রিটার্ন দিবে, ভয়েড রিটার্ন দিবে, এবং এমনও হইতে পারে যে ও কোনো ইনপুট নিবে না, ওর প্যারামিটার নেওয়ার কিছু নেই। সো বেসিক্যালি প্রিন্ট প্রেটি লাইন মানে আমি জাস্ট একটা ইন্টিজার জিরো ওয়াইল কি লিখছি, ইন্টিজার আই ইকুয়ালস টু জিরো, I is less than 20, printf এর
এরকম লিখলাম। সো এরপর আই প্লাস প্লাস করলাম, তাহলে এই কোডটা জাস্ট 20টা এরকম মাইনাস সাইন প্রিন্ট করে রিটার্ন করবে। সো যেহেতু ভয়েড রিটার্ন করবে, সো আমার আলাদা করে কোনো রিটার্ন স্টেটমেন্ট লেখার দরকার নেই। সো আমি বেসিক্যালি এখানে আগের কোডটা ফেরত আনি, ইন্টিজার প্রিন্ট প্রেটি লাইন। দেখেন এইটাকে আমি কোনো প্যারামিটার দিই না, এটার থেকে কোনো রিটার্ন ভ্যালু নিই নাই। এটা জাস্ট কি করবে, এই ফাংশনটাতে ঢুকবে, কতগুলো মাইনাস প্রিন্ট করবে, তারপর বের হয়ে যাবে। সো এরকম ফাংশনও কিন্তু সম্ভব, কোনো ইনপুট নিবে না এবং কোনো আউটপুটও দিবে না, সে জাস্ট নিজে কিছু একটা কাজ করবে যার কোনো একটা সাইড ইফেক্ট আছে, যে আমি স্ক্রিনে অনেকগুলো মাইনাস সাইন দেখবো, এরকম একটা সাইড ইফেক্ট আছে। সো আমরা দেখি এই ভয়েড রিটার্ন টাইপ এবং ভয়েড প্যারামিটারওয়ালা ফাংশন কাজ করে কিনা, বিল্ড এন্ড রান। সো এই যে অনেকগুলো মাইনাস প্রিন্ট করছে, দেন 32 প্রিন্ট করছে। আচ্ছা, সো এখানে একটা নিউ লাইন দিতে হবে। আর বেসিক্যালি সো দেখেন আমরা হচ্ছে অনেকগুলো মাইনাস প্রিন্ট করতে চাই, দেন আমাদের মাল্টিপ্লিকেশন ভ্যালুটা প্রিন্ট করতে চাই, দেন আবার অনেকগুলো মাইনাস প্রিন্ট করতে চাই। দেখেন এটা হচ্ছে একটা আমার একসাথে অনেকগুলা কাজ করতে হবে। তো মেইন ফাংশনটা দেখেন, মেইন ফাংশনে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট লেভেলে প্রবলেমগুলো সলভ করছি। দুইটা নাম্বার এক্স্যাক্টলি কিভাবে মাল্টিপ্লাই করতে হবে আমি জানি না, আমি জাস্ট জানি দুইটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে। সো এক্স্যাক্টলি কিভাবে মাল্টিপ্লাই করব সেটা এখানের ভিতর লেখা আছে। আবার একটা সুন্দর লাইন কিভাবে প্রিন্ট করতে হয় আমরা এক্স্যাক্টলি জানি না, বাট আমরা জানি যে এরকম কিছু একটা করতে হবে, সেটা কল করলাম। তারপর আমরা জানি যে একটা নতুন লাইনে যাইতে হবে। নতুন লাইনে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা প্রিন্ট করলাম, দেন আবার আমরা ওই ফাংশনটাকে কল করে প্রেটি লাইন প্রিন্ট করলাম। আর এক্সাক্ট ডিটেলসগুলো আমরা লিখছি কোথায়, ফাংশনের ভিতরে। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা এখানেও ভুল হয়েছে। সো দেখেন, ও শিট, এটা তো ব্যাক স্ল্যাশ হবে। সো এই যে একটা প্রেটি লাইন প্রিন্ট করছে, দেন 32 প্রিন্ট করছে, দেন আরেকটা। সো এটা বেসিক্যালি এত কষ্ট করার দরকার ছিল না। যারা আগের ক্লাস করছেন তারা বুঝবেন আমি কি করতেছি। এখানে জাস্ট আমি আগে একটা নিউ লাইন দিব, প্রিন্ট করার আগে, প্রিন্ট করার পর একটা নিউ লাইন দিব, তাইলে তো হয়ে গেল। ওকে, সো এখন আমরা মোটামুটি ফাংশন কিভাবে লিখতে হয় এটা বুঝি। এখন আমরা আরেকটু অ্যাডভান্স টপিকের দিকে যাই। স্যার, হ্যাঁ, মাল্টিপ্লাই যে আমরা দুইটা নাম্বার নিচ্ছি স্যার, এটা যদি ইউজার থেকে যদি আমার স্ক্যান করে যদি নেওয়া লাগতো তাইলে প্রোগ্রামটা কেমন হতো? ওকে, সো ইউজার থেকে নিতে হইলে
আমি আম, এখানে মেইন ফাংশনেই নিতাম। মেইন ফাংশনে দুইটা ইউজার ইনপুট 1 কমা ইউজার ইনপুট 2 এরকম দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। দেন স্ক্যানএফ করতাম। স্ক্যানএফ করে %d তারপরে ইউজার ইনপুট 1 n% সাইন দিতে হবে যেহেতু স্ক্যানএফ এর ভিতরে, তারপর n%ui2। সো স্ক্যানএফ করে আমি UI1 এবং UI2 এর ভিতর ইউজারের ইনপুট নিছি। দেন আমি এই যে মাল্টিপ্লাই টু নাম্বারসটা কল করার সময় UI1টা ওকে পাস করব এবং UI2টা ওকে পাস করব। ঠিক আছে? সো মাল্টিপ্লাই টু নাম্বারসের ভিতর দেখেন, যদিও UI1 এবং UI2 কে সরাসরি আমার এই মাল্টিপ্লাই টু নাম্বারস অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু আমি যেহেতু ফাংশনের প্যারামিটার হিসাবে পাস করছি, এখানে জাস্ট UI1 এর ভ্যালুটা গেছে, এখানে UI2 এর ভ্যালুটা গেছে। সো সে কিন্তু A এর ভিতর UI1 এর ভ্যালুটা নিবে, B এর ভিতর UI2 এর ভ্যালুটা নিবে। ঠিক আছে? সো আমরা এটা রান করে দেখি। সো ইউজার থেকে ইনপুট নিচ্ছে। সো আমি 34 একটা ইনপুট দিলাম, 67 একটা ইনপুট দিলাম, এন্টার দিলাম। দেখেন সে ওই ভ্যালুগুলোকে কারেক্টলি ইনপুট নিয়ে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা শো করতে পারছে। স্যার এই যে নিচের যে প্রোগ্রামটা মাল্টিপ্লাই টু নাম্বার, ওই জায়গায় যদি আমি ওই এ আর বি না দিয়া যদি UI1 UI2 দিতাম তাহলেও তো হতো নাকি স্যার? না, তাইলে হইতো না। এই এই যে ইন্টিজার এর জায়গায় যদি ইন্টিজার UI1 দেই। এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দিলেও হইতো, কিন্তু এটা কনফিউজিং হয়ে যাইতো, মানে আপনার শিখার ক্ষেত্রে এটা কনফিউজিং হয়ে যাইতো। সো বেসিক্যালি আপনি এখানে এ আর বি দেন। সো আপনি মাল্টিপ্লাই টু নাম্বার সি এর ভিতরে UI1 UI2 দিয়ে একবার কল করতে পারেন। আবার ধরেন মাল্টিপ্লাই টু নাম্বারস একবার 12 আর 22 দিয়েও করতে পারেন। বা আপনি যতবারই এই ফাংশনটা কল করেন না কেন, আপনি সব ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে কল করতে পারেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে ডি, রেজাল্টটা ডি, ডি। ঠিক আছে? এখন দেখেন এটাই হচ্ছে এটার সুবিধা। আপনি এখানেও ইউ1 নাম দিছেন, এখানেও ইউ1 নাম দিলে তো আপনার সুবিধাটা আপনি পাইলেন না, তাই না? যদি আপনার সবসময় চিন্তা করতে হয় ওখানেও যা নাম দিছে এখানেও এক্সাক্ট সেম নাম দিতে হবে, তাহলে তো আপনি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিতে পারবেন না। স্যার এইটা বুঝতে পারছি, কিন্তু স্যার ওই ফাংশনে হ্যাঁ, যে ওই এর ফাংশনে জায়গায় যে যদি ইউআই ইউআই ওয়ানই ওয়ান নিবে। কাজ স্যার করবে, কোনো সমস্যা নেই। আমি ওইটা বলি নাই স্যার, হুম আমি এই জায়গায় এই দিলাম আর এই জায়গায় বি থাকলো, হুম হুম কিন্তু এর জায়গায় যে UI1 নিবে আর বির জায়গায় যে UI2 নিবে, হুম। এইটা এই ফাংশনটা কেমনে বুঝবো স্যার? এই যে আমি এখানে কল করছি, কল করাতে আমি প্রথম আর্গুমেন্ট কি দিছি? UI1। UI1 আর এখানে এটা প্রথম প্যারামিটার কে? ইন্টিজার এ। তাহলে এই প্রথম বুঝতে আর্গুমেন্টটাকে গেছি। সে প্রথম প্যারামিটারের সাথে রিলেট করবে। দেন সেকেন্ড আর্গুমেন্টকে সে সেকেন্ড প্যারামিটারের সাথে রিলেট করবে। ঠিক আছে? ক্লিয়ার স্যার, এইটা ওকে। ডিফারেন্স। আচ্ছা, সো এরকম আমরা ক্যারেক্টার, ফ্লোট যা ইচ্ছা তা রিটার্ন করতে পারি। অত ইন ডিটেলসে যাব না, আমরা আর একটু নতুন কিছু শেখার চেষ্টা করি। মানে বইয়ে অনেক কিছু আছে, আপনারা পড়বেন, অ্যাকচুয়ালি পড়ার ট্রাই না। বইয়ে এমন কোনো হাতি ঘোড়া কঠিন কথা লিখে নাই, আমি যা বলতেছি এগুলো একটু ইলাবোরেটলি লিখছে। সো প্রোগ্রামিং শেখার সময় অ্যাটলিস্ট প্রথমবারে একটা বই অ্যাটলিস্ট রিড করা উচিত, যে আমার মুখস্থ করতে হবে না কোনো কিছু, আর বইটা পড়া উচিত। এমনকি আপনার সব কিছু 100% বুঝতেও হবে না, কিন্তু অ্যাটলিস্ট আমি একবার গো থ্রু করলে
যেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেটা আমার মাথায় হচ্ছে ক্যাচ হয়ে থাকে আর কি, বুঝতে পারছেন? সো বইটা আপনারা অবশ্যই পড়ার ট্রাই করবেন, মুখস্থও করবেন না, আবার কোনো কিছু না বুঝলে হতাশও হয়ে যাবেন না। কোয়েশ্চেন তো করতে পারতেছি নি আমাকে, সো কোনো কিছু না বুঝলেও ওইটা জাস্ট ওমিট করে নেক্সট টপিকটা পড়তে থাকবেন, ঠিক আছে? এখানে অনেক কথা লিখছে, এত কিছু দরকার নেই আপাতত আর কি, দরকার নেই। ওকে, নেস্টিং অফ ফাংশনস এটা দরকার আছে। সো ফর এক্সাম্পল আমরা নিজের থেকে বানানো অনেক সময় সাপেক্ষ, ওরা যা লিখছে সেটাই কপি করে। সমস্যা নেই। ওকে, এখানে কিছু কিছু ভুল রয়ে গেছে, আমি ওগুলো কারেক্ট করার চেষ্টা করি। ইন্টিজার মেইন, এগুলো হচ্ছে ডিক্লারেশন, ওরা stdio ইনক্লুড করা নাই, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইনক্লুড stdio ডট h, দেন এটুক তো ডিক্লারেশন সেকশন, ওই যে আমি যেটা বলছিলাম আপাতত যেটা তেমন একটা দরকার হয় না, এটুক হচ্ছে মেইন ফাংশন। এরপর একটা ফাংশন ডিফাইন করছে, নাম দিছে রেশিও, এবং এটা হচ্ছে ফ্লোট টাইপের। তারপর আরেকটা ফাংশন ডিফাইন করছে, এটার নাম দিছে ডিফারেন্স, এটা রিটার্ন করবে ইন্টিজার টাইপের একটা ভ্যালু। এখন দেখেন এই ফাংশনটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার তিনটা ভ্যালু থাকবে, কিন্তু আমার এই a ডিভাইডেড বাই b মাইনাস c ক্যালকুলেট করতে হবে। তা আমরা জানি ভাগ, কোনো প্রোগ্রামিংয়ে কোনো কিছু ভাগ করতে হলে আমাকে একটা জিনিস নিয়ে সতর্ক থাকতে হয়, সেটা হচ্ছে আমি কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ দিতে পারবো না। জিরো দিয়ে ভাগ দিলে রান টাইম এরর হয়ে বসে থাকবে, আমার কোডটা ঠিক মতো কম্পাইল হবে, কিন্তু কোডটা যখন রান করতে যাবে সে আসলে ডিভিশনটা আর করতে পারবে না। সো আমাকে জিরো দিয়ে ভাগ করাটা সবসময় অ্যাভয়েড করতে হবে এনি হাউ। তো আমার ভ্যালুটা যদি এরকম হয় যে b সমান c, বি আর সি এর ভ্যালু সমান, তখন বি মাইনাস সি এর ভ্যালু কি আসবে? জিরো আসবে না? তখন এ ডিভাইডেড বাই জিরো চলে আসবে না? বি আর জি সি, স্যার। সো বি আর সি যদি সমান হয় তাহলে কিন্তু আমি ভাগটা করতে পারবো না। সো বি আর সি সমান নাকি ডিফারেন্ট, এটা আমি চেক করব হচ্ছে আমার ডিফারেন্স ফাংশনের ভিতরে, ঠিক আছে? ডিফারেন্স ফাংশনের ভিতরে ইফ পি নট ইকুয়ালস টু, এই যে এক্সক্লেমেশন মার্ক ইকুয়াল টু মানে নট ইকুয়ালস টু কিউ, তাহলে রিটার্ন ওয়ান। সো ওয়ানকে অনেক সময় সিম্বলিক্যালি ট্রু হিসাবে ধরে নেওয়া হয়। সো ওয়ান পাওয়া মানে হচ্ছে হ্যাঁ পি আর কিউ আসলেই ডিফারেন্ট, সো আমরা ভাগ করতে পারবো। আর যদি পি আর কিউ নট ইকুয়াল না হয়, তার মানে কি পি আর কিউ ইকুয়াল, তাহলে রিটার্ন জিরো, মানে ফলস রিটার্ন করতেছি। তার মানে হচ্ছে যেহেতু পি আর কিউ সমান, সো আমি ভাগটা করতে পারবো না, ঠিক আছে? সো এখন দেখেন ফ্লোট রেশিওর ভিতরে আমরা কি করতেছি, সে হচ্ছে অ্যাকচুয়ালি এ ডিভাইডেড বাই বি মাইনাস সিটা ক্যালকুলেট করবে। সো সে দেখতেছে আসলে ওয়াই এবং জেড এর ভিতর, ওয়াই এবং জেড এর ভিতর, বা যেটা হচ্ছে প্যারামিটার যেগুলো পাস করছে বি এবং সি আর কি, সো ওদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। যদি ডিফারেন্স থাকে তাহলেই কেবলমাত্র ভাগ করতেছে, যদি ডিফারেন্স না থাকে তাহলে সরাসরি জিরো রিটার্ন করতেছে, এই জিনিসটা আর ক্যালকুলেট করতে যাচ্ছে না, ঠিক আছে? সো আবার, সো আমি হচ্ছে রেশিওর ভিতর ডিফারেন্সকে কল করছি,
আবার মেইনের ভিতর রেশিওকে কল করছি, দেখেন মেইনের ভিতর রেশিওকে কল করছি, এই যে এ বি সি তিনটা আর্গুমেন্ট পাস করে। তাহলে আমি একটা ফাংশনের ভিতর, মেইন ফাংশনের ভিতর এই রেশিও ফাংশনটাকে কল করছি, বা রেশিও ফাংশনের ভিতর ডিফারেন্স ফাংশনটাকে কল করছি। এই কারণে এটাকে বলা হচ্ছে নেস্টেড ফাংশন কল। সো অনেক সময় দেখা যাবে কি আমরা অনেকগুলো ইউজার ডিফাইন্ড ফাংশন লিখতেছি, তো সবগুলাই যে মেইন ফাংশনে গিয়ে ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। ফর এক্সাম্পল এই ডিফারেন্স ফাংশনটা কিন্তু আমি মেইন ফাংশনে ইউজ করি নাই, এটা আমি আরেকটা ইউজার ডিফাইন্ড ফাংশনে ইউজ করছি। তো আমি যদি মেইন ফাংশন থেকে কখনো রেশিওকে কল করি, ফার্স্টে কোড এখানে আসবে, কোড এখানে এসে এখানে যাওয়ার পরে সে এইগুলা না চালায় হচ্ছে ডিফারেন্সের ভিতরে ঢুকে যাবে, ডিফারেন্সের কোডটা আগে চালায় আসবে, তারপর ডিফারেন্স কিছু একটা রিটার্ন দিলে ওইটার উপর বেস করে সে বাকি কাজটা করবে। ঠিক আছে, এটা হচ্ছে নেস্টেড ফাংশন কল। এই ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ওকে, এটা হচ্ছে প্রোগ্রামিং এর, অন্তত যারা শুরুতে যারা প্রোগ্রামিং শিখে তাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং টপিক রিকারশন। জিনিসটা আসলে খুব মজার, বা মজার হইলেও এটা একটু কমপ্লেক্স। সো আমরা হচ্ছে একদম সহজ এক্সাম্পল দিয়ে এটা দেখার চেষ্টা করব। ওকে, সো প্রথমে বয়লার প্লেট কোড লিখে ফেলি। ইনক্লুড stdio.h integer main return 0। ঠিক আছে, এখন আমরা রিকারশন টিকারশন আগে চিন্তা না করি, আগে হচ্ছে আমরা সিম্পলি একটা ফাংশন লিখি, ইন্টিজার ফ্যাক্টোরিয়াল প্লেন ফাংশন, প্লেন ফাংশন। ঠিক আছে, সো আমি হচ্ছে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই। ফর এক্সাম্পল নাম্বারটা হচ্ছে এ, আমরা জানি কি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা মানে কি। ফর এক্সাম্পল আমার যদি 3 ফ্যাক্টোরিয়াল বের করতে হয় আমি কি করি, 3 গুণ 2 গুণ 1, বা 4 ফ্যাক্টোরিয়াল বের করতে হলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এভাবে করি না। সো বেসিক্যালি এ ফ্যাক্টোরিয়াল যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এ ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু, এভাবে করে যাইতে যাইতে 1 পর্যন্ত যাইতে হবে, তাই না? সবগুলোকে গুণ করতে হবে। ঠিক আছে, সো এই ফাংশনটা আমরা নর্মালি লেখার চেষ্টা করি, এটাতে আপনারা আমাকে হেল্প করেন, কারণ আপনাদের হেল্প করতে পারা উচিত। সো এই কাজটা যদি আমি করতে চাই, এ একটা নাম্বার, আমি এ থেকে শুরু করে এ মাইনাস ওয়ান, এ মাইনাস টু, এ মাইনাস থ্রি এভাবে করে করে 1 পর্যন্ত যাইতে চাই, তাহলে এটা কিভাবে করা সম্ভব? এনি আইডিয়া? স্যার কথাটা বুঝিনি, একটু আবার বলেন। হ্যাঁ, আমি হচ্ছে এ এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব। সো এ এর সাথে এ এ মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করবো, দেন এ মাইনাস টু মাল্টিপ্লাই করবো, দেন এ মাইনাস থ্রি মাল্টিপ্লাই করবো, এভাবে যাইতে থাকবো, যাইতে যাইতে 1 পর্যন্ত যাব। এই প্রবলেমটা আমাদের জানা পদ্ধতিতে কিভাবে সলভ করা সম্ভব? এই জিনিসটা কি, কি জিনিস, এই যে আমি একই কাজ বারবার করতেছি, এর সাথে প্রথমে এ মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করতেছি, একটা রেজাল্ট রাখতেছি,
দেন রেজাল্টটার সাথে আবার a মাইনাস টু মাল্টিপ্লাই করতেছি, আর একটা আবার ওই সেম রেজাল্টটাতে সেভ করতেছি, সেটা আবার a মাইনাস থ্রি মাল্টিপ্লাই করতেছি। একটা ইন্ডেক্স চেঞ্জ করে করে আমি একটা কাজ রিপিটেডলি করতেছি। এরকম কাজ আমরা আগে করি নাই। জি স্যার, করছি তো। হ্যাঁ, জিনিসটা কি? আর অ্যারে নাকি স্যার? হায় হায়, কি বলেন! আমরা লুপিং করলাম না, ফর লুপ, হোয়াইল লুপ। ও জি স্যার, জি স্যার। সো লুপ দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি না। ইন্টেজার রেজাল্ট সমান 0 ডিক্লেয়ার করলাম প্রথমে। রেজাল্টের ভিতর আমার ফ্যাক্টোরিয়ালের রেজাল্টটা থাকবে while a is greater than 0, মানে a 1 আসা পর্যন্ত আমরা কাজটা করতে থাকবো। দেন আমরা রেজাল্টের ভিতর কি রাখবো, সরি, রেজাল্টকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। সো রেজাল্টের ভিতর রেজাল্ট ইনটু এ, তারপর আমি প্রত্যেকবার এ এর ভ্যালু এক এক করে কমাই দিব, ঠিক আছে? সো এর ভ্যালু কম, যত প্রথমবারে এ আসবে, এর সাথে 1 গুণ হইলে এটা এখানে রেজাল্টের ভিতর থাকবে। তারপরের বারে রেজাল্টের ভিতর এ আছে, কিন্তু আমি গুণ করব এ মাইনাস ওয়ান দিয়ে, তাহলে এ ইন্টু এ মাইনাস ওয়ান রেজাল্টের ভিতর থাকবে। এরপর আমি গুণ করব এ মাইনাস টু দিয়ে। তাহলে এই জিনিসটাই ক্লিয়ার, হোয়াইল লুপটা। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তারপর জি এই স্যার। হোয়াইল লুপটা রান হওয়া শেষ হলে রিটার্ন, আমি রেজাল্টটা রিটার্ন করে দিলাম, তাহলে তো আমার ফ্যাক্টোরিয়ালের কাজ শেষ, তাই না? সো আমি এখানে ফ্যাক্টোরিয়াল, আমরা সরাসরি প্রিন্ট করি এক্সট্রা কোড না লিখে। ফর এক্সাম্পল, আমরা বেশি বড় নাম্বার না নিই, 5-এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি। সো 5-এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে এখানে কিছু একটা নাম্বার রিটার্ন হবে, সেই নাম্বারটা আমি এখানে প্রিন্ট করতেছি, ঠিক আছে? আমি আলাদা করে আর ভেরিয়েবল ডিক্লেয়ার না করে প্রিন্ট এর ভিতরে ওকে কল করে ফেলছি। কল করে তো আমি একটা রেজাল্ট পাবো, রেজাল্টটা এখানে প্রিন্ট করব। সো 5 ফ্যাক্টোরিয়াল মানে 125, আমাদের 125 প্রিন্ট হওয়া উচিত। সো সরি, 120, তো 120 প্রিন্ট হয়েছে। সো এখন দেখেন, এটা হচ্ছে হোয়াইল লুপ সলিউশন, কিন্তু এই সেম প্রবলেমটা আমরা আরও একভাবে সলভ করতে পারতাম। ওইটাই হচ্ছে রিকারশন, ওইটা এখন বোঝার চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটা একটু কমপ্লেক্স। এই কোডগুলো আগের থেকে লিখে রাখি। ডি ফ্যাক্টোরিয়াল রিকারসিভ 5, সো রেজাল্ট তো সেম আসবে আমি যেভাবেই করি না কেন। সো দোনোবারই 120 প্রিন্ট হওয়া উচিত। ফ্যাক্টোরিয়াল রিকারসিভ 5ও 20 প্রিন্ট করা উচিত। এখন আমাদের অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল রিকারসিভ 5কে ডিফাইন করতে হবে। ইন্টিজার ফ্যাক্টোরিয়াল রিকারসিভ, ও কিছু একটা ইনপুট নিবে। দেখেন, ওকে আমি সেম নাম দিতে পারি, কারণ এই ইন্টিজার একে সে কখনো অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে এই ইন্টিজার, এটা এই ফাংশনের স্কোপে আছে, আর এটা হচ্ছে এই রিকারসিভ ফাংশনের স্কোপে আছে। সো আমি এ দিলেও কোনো সমস্যা নেই, বাট শুধুই গুতাগুতি করবো না, আমি আরেকটা দিই।
ইন্টিজার টি দিলাম। সো আমি টি এর ফ্যাক্টোরিয়াল এখানে রিকার্সিভ ওয়েতে বের করব। সো রিকার্সিভ মানে হচ্ছে একই জিনিস ঘুরে ঘুরে কল করা। সো এখানে দেখেন আমরা আগের প্রোগ্রামটাতে কি করছিলাম, আগের প্রোগ্রামটাতে রেশিওর ভিতর আরেকটা ফাংশন ডিফারেন্সকে কল করছিলাম, কিন্তু রেশিওর ভিতর যদি আমি রেশিওকেই কল করি, মানে যেই ফাংশনটা আমি কারেন্টলি চালাচ্ছি সেই ফাংশনটাকে নিজেকেই যদি আমি ওর ভিতরে কল করি, তাহলে নিজেই যদি নিজেকে কল করে তাহলে জিনিসটা বৃত্তের মতো হয়ে গেল না, রিকার্শন। সে নিজেই নিজেকে বারবার কল করতে থাকবে, বুঝতে পারছেন? সো রিকার্শনের আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম। সো আমরা আমরা একবার খাতায় দেখি রিকার্শন দিয়ে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। সো ফর এক্সাম্পল আমার 4 ফ্যাক্টোরিয়াল। সো 4 ফ্যাক্টোরিয়ালকে এরকম লেখা যায়, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? ঠিক আছে, আবার দেখেন 3 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? আবার 2 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? তো এভাবে যাইতে যাইতে আবার 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু আর কিছু নাই, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে এই জিনিসটাকে রিকার্শনে বলে হচ্ছে বেস কেস, যেটা যুক্তে যুক্তে আমি আর যাইতে পারবো না, যেই কেসটাতে গিয়ে আমার একটা ট্রু ভ্যালু অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে বেস কেস। ঠিক আছে, আর এগুলো হচ্ছে রিকার্সিভ কেস। ঠিক আছে, তো আমার একটা রিকার্সিভ ফাংশন লিখতে হলে জাস্ট এই দুইটা কেস হ্যান্ডেল করতে হবে, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে recursive case. So if t is smaller than or equal to 1, smaller than or equal to 1, তাহলে আমি কোনো রিকারশন ফিকারশন, এটা হচ্ছে আমার বেস কেস হবে। তো t যদি স্মলার দেন অর ইকুয়াল হয় তাহলে আমি এই ফাংশন থেকে রিটার্ন করব শুধুমাত্র 1, আর কিছুই রিটার্ন করব না। ঠিক আছে, বাট t যদি গ্রেটার 1-এর চাইতে বড় হয় আর কি, এলস, তখন আমার হচ্ছে রিকার্সিভ কেস। আমি এই ফ্যাক্টোরিয়াল রিকার্সিভের ভিতর ওকে নিজেকেই কল করব। দেখেন ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ ইন্টু টি, বাট এই ক্ষেত্রে আমি ওর আর্গুমেন্ট দিব হচ্ছে এক কম, মানে ওই যে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল তার মতো। আমি 4 দিয়ে অরিজিনাল ফাংশনটাকে কল করছি, তাহলে এখানে আসবে কত, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ, এখানের ভিতর আমি আর্গুমেন্ট হিসাবে পাস করব 3। ঠিক আছে, মানে এই ভ্যালুটা রিটার্ন করব। সো আমার রিকার্সিভ ওয়েতেও আমার ফাংশনটা লেখা হয়ে গেল, যে আমার টি এর ভ্যালু যদি 1 বা 1-এর চাইতে ছোট হয় আমি সিম্পলি 1 রিটার্ন করে দিব, আর যদি টি এর ভ্যালু 1-এর চাইতে বড় হয় আমি রিকার্সিভ কল করতে থাকবো। আমি টি ইন্টু টি মাইনাস 1 আর্গুমেন্ট হিসাবে দিয়ে, মানে এ ইন্টু এ মাইনাস 1, এখানে যেমনটা করছি। তো এই যে 4 ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমার 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বের করলে না, এখন 3 ফ্যাক্টোরিয়ালটা কীভাবে আমি বের করবো এটা পরের ব্যাপার, কিন্তু আমি জানি যে 4 ফ্যাক্টোরিয়াল বের করার জন্য 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করাটাই এনাফ। সো এখানে রিকার্সিভ কলে আমি এক্স্যাক্টলি সেই জিনিসটাই করতেছি। এই যে 4 ফ্যাক্টোরিয়াল টি এর ভ্যালু ধরেন 4 আসলো, তাহলে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ 3, দেন ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ 3 যখন কল হবে এখানে 3 আসবে, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ 2 কল হবে। এভাবে যাইতে যাইতে একসময় বেস কেস হিট করবে, বেস কেস থেকে 1 ফেরত আসবে, এভাবে আবার পুরো জিনিসটা রিটার্ন করে আমাকে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে হিসাব করে দিবে। সো মোরলেস হোপফুলি আমি
প্রোগ্রামটা কারেক্টলি লিখছি। yield and run, দুটোটা লাইন একসাথে প্রিন্ট হয়ে গেছে। দেখেন ফ্যাক্টোরিয়াল ইজ 120, ফ্যাক্টোরিয়াল ইজ 120, দুইটা ফাংশনই কারেক্টলি কাজ করছে। সো সেম প্রবলেম আমরা চাইলে ফর লুপ দিয়েও হিসাব করতে পারি, সেম প্রবলেম আমরা রিকার্সিভ অ্যালগোরিদম দিয়েও হিসাব করতে পারি। দেখেন এইখানে কিন্তু কোনো ফর লুপ নাই, আমি জাস্ট ওকে নিজেকে বারবার কল করতেছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আজকে আমার মনে হয় এইটুকুই এনাফ। আর রিকারশন নিয়ে এখানে বইয়ের যেই পার্টটাতে লিখছে ওইটা আপনারা একটু পড়বেন, তাহলে হোপফুলি আরো ক্লিয়ার হবে। ঠিক আছে।